একটা অবস্থান নিয়ে একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুললো এবং মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে দাঁড়ালো। এমনকি ডিসেম্বর মাসে তারেক রহমানও স্পষ্ট করে বললেন যে সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে 1971 সালে এই দলটির ভূমিকার কথা, যে দল এখন জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে, সে দল লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, লাখ লাখ মা বোনকে নির্যাতন করেছিল, এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই। এই সব বিষয় এখন তারেক রহমানের পক্ষে গিয়ে একেবারে বোনাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে 17 বছর পরে এই প্রত্যাবর্তন কি পরিবর্তন আনবে, কি হিসেব নিকেশ বদলে যাবে, তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা বিশ্লেষণ প্রত্যেকেই করছেন এবং করছি বটে। কিন্তু আমার মনে হচ্ছে তারেক রহমান যেভাবে সর্বজন গ্রাহ্য এবং একরকমের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশে ফিরলেন, তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রভাবশালী মহলের একটা বিরাট অংশ তাকে ওই অবস্থানে দেখছেন। বাংলাদেশকে একরকমের ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় উগ্রবাদ এসবের রাজনীতি থেকে রক্ষায়, এবং খুব স্পষ্ট করে বললে অনেকে লিখছেন, বলছেনও বটে নাম উল্লেখ করে, মনে হচ্ছে বাংলাদেশকে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে রক্ষা করতে তারেক রহমানকে একমাত্র এবং সবচেয়ে প্রস্তুত এবং ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার মানে তারেক রহমানের ফেরা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আনতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পর, সেটা আজকের দিনে, যেদিন তিনি নামলেন, সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই যে বাংলাদেশে জামায়াতে ইসলামী যে 1971 সালের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিস্থিতিতে পৌঁছতে পেরেছিল 24-এর 5ই আগস্টের পর থেকে, সেই অবস্থান খোয়াতে যাচ্ছে, হারাতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এবং জামায়াতে ইসলামীকে যে বিএনপিকে সরাসরি নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থানে বলে মনে হচ্ছিল, এবং মনে হচ্ছিল জামায়াতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে অভূতপূর্ব নির্বাচনী জোট গড়ে তুলেছে, মানে তাদের সঙ্গে চিরকালের সম্পর্ক খারাপ চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামের একাংশ সহ নানা পক্ষকে একত্র করে ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনবার যে প্রতিজ্ঞা বা লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছিল নির্বাচনের দিকে, সেটাও একরকমের ভেস্তে যেতে বসেছে। জামায়াতে ইসলামী খুব সাম্প্রতিক সময়ে কয়েকটি ভুল চাল চেলে ফেলার ফলে, এবং সম্ভবত জামায়াতে ইসলামীর দিকেই, মানে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কখনো বাংলাদেশে বলে নাই 24-এর আগস্টের পর থেকে যে তারা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে এবং বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসা ইসলামপন্থী দল হিসেবে 24-এর আগস্টের পর থেকে, মানে সবচেয়ে ক্ষমতাবান দল হিসেবে সকল আকেলমান্দ মানুষ, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষই একরকমের বুঝে নিয়েছেন যে এরা হয় জামায়াতে ইসলামের রাজনীতিতে দীক্ষিত, না হলে জামায়াতে ইসলামীর রাজনীতির দিকে ঘেঁষা, এবং জামায়াতে ইসলামীর একরকমের আশকারার ফলে তৌহিদি জনতা নামের একটি গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। মানে ঘটনাটা এমন দাঁড়িয়েছিল যে ধরুন তৌহিদি জনতা কি করেছে, তৌহিদি জনতা 24-এর আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে গিয়ে মানুষ হাসতে পারবে কিনা সেসব নিয়ে যেমন কাজ করেছে, যে এখানে হাসি ঠাট্টা চলবে না, বেড়াতে আসা চলবে না, এসব যেমন চলেছে, প্রথম তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মচারী এক ছাত্রীকে তার ওড়না ঠিক মতো পরা আছে কিনা এ বিষয়ে একরকমের মব সৃষ্টি করে, তারপর সেই ছাত্রী সাহস করে ওই কর্মচারীকে যখন পুলিশে দিয়েছে, তখন তৌহিদি জনতা গিয়ে থানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা দিয়ে, পাগড়ি পরিয়ে। কেউ বলে নাই যে এই ব্যক্তিকে ছাড়িয়ে আনতে যারা গেছে তারা জামায়াতে ইসলামী। কিন্তু বিশেষভাবে এখন তারেক রহমান ফেরার পর অফলাইনে অনলাইনে মানুষের ক্রোধ ক্ষোভ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানুষ তখন থেকেই বুঝেছে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে কোন সে পক্ষ, কোন সে গোষ্ঠী যারা কিনা এই মেয়েদের পোশাক, মেয়েদের ফুটবল খেলা ঠিক হবে কিনা এসব নিয়ে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে নানা রকম ভাবে দাঁড়িয়ে গেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে। সারা বাংলাদেশ জুড়ে 24-এর আগস্টের পর থেকে গান বাজনা বন্ধ হয়েছে, অভিনেত্রীদের এমনকি শোরুম ওপেনিং এ যাওয়া, সেসব অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে, সঙ্গীতানুষ্ঠান একেবারে বন্ধ হয়েছে, যাত্রাপালা নাচ গান মেলা কিচ্ছু হতে পারছিল না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেটাকে আবার আশকারা দিয়ে এসেছেন। মানুষের 15 মাস সময়ে তারেক রহমান ফেরার যে প্রতিক্রিয়া, তার ফেরা নিয়ে যে প্রতীক্ষা, তাতে পরিষ্কার মানুষের কাছে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই যে মব সৃষ্টিকারী তৌহিদি জনতা যারা ঠিক করে দিচ্ছে কোন সংস্কৃতি পালন করা যাবে কোনটা যাবে না, যারা ঠিক করে দিচ্ছে মেয়েরা কোন পোশাক পরবে, মেয়েরা ফুটবল খেলবে কিনা, যারা ঠিক করে দিচ্ছে যে মানুষ হাসি খেলায় মেতে থাকতে পারবেন কিনা, এই পক্ষটি কোন রাজনৈতিক
পক্ষ অবলম্বন করে এবং মানুষ বুঝে ফেলেছে যে ডক্টর ইউনূসের সরকার এদেরকে আশকারা দিচ্ছেন, কারণ ডক্টর ইউনূস সরকার এদের সরকার। কাজেই মানুষ ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছে, দ্রুত নির্বাচন চাইছে, আর স্পষ্টত 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা করছে, কারণ মনে করছে একটা মধ্যপন্থী বাংলাদেশের জন্য তারেক রহমান ছাড়া এখন আর কোনো ত্রাতা, কোনো নেতা তাদের সামনে নাই। জামায়াতে ইসলামী একেবারে মানে একটা তাদের কফিন নিজেরা বানিয়ে সেই কফিনে পেরেক ঠুকেছে ওসমান হাদির মৃত্যুর পরের ঘটনা প্রবাহে। আবারও বলছি, জামায়াতে ইসলামী ঘোষণা দিয়ে কিছু করে নাই, ছাত্র শিবির ঘোষণা দিয়ে কিছু করে নাই, কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া মাত্র যে ব্যাপক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠলো বাংলাদেশের রাজনীতিতে, শহীদ মিনারে গিয়ে যে যারা জড়ো হলেন, মনে রাখবেন সেখানে বিএনপি সংহতি জানালো, কিন্তু বিএনপি সেখানে গিয়ে উপস্থিত হলো না। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যিনি স্পষ্টতই মানে তার পত্রিকা পড়লেই বোঝা যায় তিনি স্পষ্টতই জামায়াতে ইসলামীর পক্ষাবলম্বন করছেন, তো জামায়াতি পন্থী সেই সম্পাদকের নেতৃত্বে এনসিপি, এবি পার্টি সহ হাদির ইনকিলাব মঞ্চ তো বটেই, তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা করলো এবং করে হাই কমিশন উঠিয়ে দেবে ভারতের এবং ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে, এসব বলতে বলতে তারা এই যে ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে গিয়ে আঘাত করে ফেললো। এই ঘটনাটি একরকম ভাবে এই পন্থী রাজনীতিকে একরকম কফিনে ঢুকিয়ে কফিনে পেরেক ঠুকে দিল, কারণ বাংলাদেশের মানুষ এর আগে দেখছিল 24 আগস্টের পর থেকে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যের বয়ান প্রতিষ্ঠা করে, কাজেই জিয়াফত হচ্ছিল প্রথম আলো ডেইলি স্টারের সামনে প্রায়শই, সেসব জায়গায় মানে সেসব জায়গায় নানা রকম প্রতিবাদ হচ্ছিল, অফলাইনে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ বলছিল বটে যে এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, আর গান বাজনা তো বন্ধই করে ফেলা গেছে, মানে গলা টিপে তো একরকম মেরেই ফেলা গেছে এবং সরকারও সে বিষয়ে একরকমের সকল সমর্থন দিয়ে যাচ্ছে। সেখানে যখন সত্যিকার অর্থে রাতভর ভাঙচুর করা হলো এবং আগুন জ্বালানো হলো প্রথম আলো ডেইলি স্টারের মতো দুই প্রতিষ্ঠানে, এই পন্থার রাজনীতি করেন যারা, তারা ভুলে গিয়েছিলেন যে এটা প্রায় সাপের লেজে পা দেওয়ার মতো ব্যাপার হয়েছে, কারণ এই ডেইলি স্টারকে দিয়ে প্রথম আলোকে দিয়েই বাংলাদেশকে চেনে পুরো পশ্চিম, এবং বাংলাদেশে এদের মতো প্রভাবশালী বন্ধু না সুশীল সমাজে না বিদেশে, দেশে বিদেশে আর কারো আছে কিনা তা বলা মুশকিল। ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে হয়তো ছিল, ডক্টর ইউনূস তো এদেরও বন্ধু ছিলেন, এরাও তো ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে সেই 2007 থেকে কম চেষ্টা করেন নাই, কিন্তু সেই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মতিউর রহমান, মাহফুজানাম ফোন করে গেছেন, তাদের প্রতিষ্ঠানে তাদের সহকর্মীরা প্রাণ ভয়ে আটকা পড়েছেন, কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয় নাই, ভাঙতে দেওয়া হয়েছে। এর ফল একেবারে ভালো হয় নাই, ব্যাপক গ্রেফতার শুরু হয়েছে। এই প্রথমবারের মতো ভাঙা ভাঙির ফলশ্রুতিতে ছবি ধরে ধরে গ্রেফতার কার্যক্রম চলছে। হেফাজতে ইসলাম বলছে যে তারা এইসব ভাঙচুরের সাথে জড়িত না, কিন্তু গ্রেফতার এত বাড়াবাড়ি করাটাও ঠিক হচ্ছে না, ঢালাও গ্রেফতার হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। জামায়াতে ইসলামী কোনো কথা বলে নাই বটে, কিন্তু ছাত্র শিবিরকে বলতে হয়েছে, কারণ হাদির ঘটনার পর যেসব সংহতি সমাবেশ, মার্চ টু হাই কমিশন, সেসব জায়গায় ডাকসু ডাকসু চাকসু মানে ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়ে এসেছেন, তারা যেমন সেসব আধিপত্যবাদ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন, কারো কারো ছবি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের সময়কালে বেরিয়ে এসেছে, মানে তারা ঘোরাঘুরি করছিলেন, এখন তারা বলছেন তারা পর্যবেক্ষণে গিয়েছিলেন বটে, কিন্তু
বিএনপির ব্যর্থ জোট চেষ্টায় ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদ সহ অনেকগুলো দল ভেঙে চুরে চুরমার হয়ে নিঃশেষ হয়ে গেছে। কি ঘটেছে আপনি অবাক হবেন, সবকিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু দিন শেষে আমসালা সব হারাবে, ক্ষমতা আসতে পারবে না, জামানতও ফেরত পাবে না, আর নিজের দলটাও শেষ করলো। তো বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের কাছে যারা যায় তারা একদম শেষ হয়ে যায়। এটা মরণঘাতী ভাইরাস, এটা আমি আগেই সতর্ক করেছি। এই ভাইরাসের কাছে কেউ যায় না, একদম শেষ হয়ে যাবে। জমিয়ত নামের একটা হুজুরদের দল গিয়েছে না, দেখবেন যে এই জমিয়ত তস নহস হয়ে গেছে। ভিপি নূরের দল, ভিপি নূর একটা সংগ্রামী ছেলে, ভুল ত্রুটি ছিল, কিছু টাকা পয়সার অনিয়ম, সাফাদির সাথে বৈঠক, এরকম কিছু আকাম করেছিল, কিন্তু ওভারঅল মানুষের তো ভুল ত্রুটি থাকে। তারপরে ভিপি নূর সংগ্রামী একটা ছেলে, রাজনৈতিক যত কোয়ালিটি দরকার সব ভিপি নূরের আছে, এবং সাহসী ছেলে, মৃত্যুকে ভয় করে না, নির্যাতিত মজলুম একজন ছেলে, আমাদের স্নেহের ছোট ভাই। সে ভিপি নূরের রাজনৈতিক দল একদম তছনছ এলোমেলো। এমনিতেই এনসিপি গঠনের সময় তো ভিপি নূরের লোকজন গুরুত্বপূর্ণ সবাই চলে গেছে, এখন 2-4 জন যারা ছিল এরাও এখন এনসিপিতে আসবে, দেখবেন। ভিপি নূরের দল কার্যত ভেঙে গেছে বিএনপির ফাঁদে পড়ে। শুধু ভিপি নূরের দল, আপনারা দেখেছেন যে কতগুলো দলের প্রধান দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। তো এগুলো সব বিএনপির বি টিম ছিল, বিএনপির প্রক্সি দল ছিল। এখন দেখেন যে এই প্রক্সি খেলা খেলে সংসদে যাওয়া যাবে না, ধানের শীষ লাগবে, এখন দল বিলুপ্ত করে ধানের শীষ আসে। কর্নেল অলির দলটাকে কি করেছে, মহাসচিব চলে যায় কর্নেল অলির সাথে 2 নম্বরই করে। কর্নেল অলি অপেক্ষা করেন যে কোন ফাঁকে জামাতে যোগ দেয় বলা যায় না, অনেক গুজব ছড়িয়েছে জামাতে যোগ দিয়েছে, কিন্তু দেয়নি, দিতে সময় লাগবে না। আখতারুজ্জামান রঞ্জন, কর্নেল অলি, এরকম আরো অনেককে দেখবেন। সময় মতো ইব্রাহিম বীর প্রতীকও আসতে পারে, ব্যারিস্টার শাহজাহান উমরও জামাতে আসতে চেয়েছিল, পরিশুদ্ধ হয়ে অপরাধের প্রায়শ্চিত্ত দিয়ে যদি আসতে পারে, জামাত উইল অ্যাকসেপ্ট দেম, আই বিলিভ। তো দর্শক, প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে জোট চেষ্টা করছে এটা ব্যর্থ। কিভাবে? যেমন ভিপি নূরকে একটা আসন দিয়েছে, ভিপি নূরের সেক্রেটারি রাশেদকে একটা আসন দিয়েছে, গণ অধিকার পরিষদ 2 সেটের বিনিময়ে বিক্রি হয়েছে। এই বিক্রি হওয়া মানে তার দলটাকে শেষ করে দেয়। কিভাবে আসে? হাসান আল মামুন বিএনপি নেতা, প্রত্যেকটা ইউনিয়ন বিএনপি সবকিছু তার নিয়ন্ত্রণে। তারেক রহমানের চাইতে 10 মিনে গলা চিপায় তার প্রভাব বেশি। হাসান আল মামুন নির্বাচন করবেন বিএনপির লোকজনের সাথে নিয়ে, তাতে দেখা যাবে যে ভিপি নূর মাইক খাবেন। সোজা কথা, ভিপি নূর জিততে পারবেন না, ভোট পাবে না, জিতবে হয় জামাত নয় হাসান আল মামুন, নট ভিপি নূর। অথচ ভিপি নূর কিন্তু জনপ্রিয়, সেই জনপ্রিয় ভিপি নূরেই এই বিএনপির সাথে জোট করার কারণে পরাজিত হবে না, জোট না করলে হয়তো বা জিতে যেতেন। অতএব এটা ব্যর্থ জোট চেষ্টা। রাশেদের তো ব্যক্তিগতভাবেই তাকে তো এখন পর্যন্ত বাংলাদেশের মানে রাজনৈতিক নেতা হিসেবে ঠিক মতো চেনে না কেউ, আর তার এলাকায় ওইভাবে কোনো জনপ্রিয়তা নেই। সেই জায়গায় অলরেডি বিএনপির লোকজন মিছিল করেছে রাশেদকে নমিনেশন দেওয়ার প্রতিবাদে, মানে বিএনপি ওখানে স্বতন্ত্র নির্বাচন করবে, মানবে না। তাহলে রাশেদ তো জামানাতই রক্ষা করতে পারবে না, আর ভিপি নূর হয়তো বা জামানাত রক্ষা করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাশেদের জামানত রক্ষা হবে না। আর এই হলো তাদের এটা ব্যর্থ জোট চেষ্টার ব্যাখ্যা, যে এই জোট আসলে জোট না, এটা জট, এটা আরো হিসাব নিকেশ এলোমেলো হয়ে গেল, জটিলতা তৈরি হলো, জটলা পাকালো। আর গণ অধিকার পরিষদ ভেঙে যাবে। প্রথম কথা হচ্ছে ভিপি নূর এখানে 2 নম্বরই করেছে। ভিপি নূর বড় গলায় বলেছিলেন, মোনাফিকি করেছেন, যে 2টা সিটের বিনিময়ে আমরা কারোর সাথে জোট করব না। এত সহজ না, আমরা এই সেই ন্যায্যতার ভিত্তিতে যদি কারোর সাথে সমঝোতা সেটা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত 2 সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। এখন তার দলের এই বিভিন্ন উইং এর প্রধানরা বলছে যে গাদ্দার। হাসান আল মামুন আগের দিন বলেছে বিএনপির সাথে জোটে যাবে না, ফেসবুকে পোস্ট দিয়েছে, এখন চুপচাপ। ফারুক দোষ করেছে কি? আরো যারা আছে, যুব উইং এর প্রধান, প্রত্যেকে হতাশ। এর মানে বাস্তব কথা হচ্ছে এই বিএনপির সাথে যে জোটে গেছে, এতে নূর এবং রাশেদ ছাড়া কেউ হ্যাপি না, এবং কেউ এটা মানতে পারছে না।
এখন তারা কি করবে? তাদের জন্য আবার নতুন একটা অপশন তৈরি হয়েছে যে এনসিপি যেহেতু গণ অধিকার পরিষদ যে কারণে করতো নতুন ধারা তারুণ্যভিত্তিক রাজনীতি, নতুন ধারা তারুণ্যভিত্তিক রাজনীতি তো এখন এনসিপি। আগেই গণ অধিকার পরিষদের লোকজন, এমনকি ভিপি নূর নিজেও গণ অধিকার এনসিপিতে যোগ দিতে চেয়েছিলেন, আলোচনা করেছিলেন, মার্চ হতে চেয়েছিলেন, তাই না? তো সেই জায়গায় যেহেতু এনসিপি জামাতের সাথে জোটে আসছে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, যার ফলে এনসিপি যেহেতু জামাতের সাথে জোটে আসছে, অতএব আপনি দেখবেন যে খুব সহজে গণ অধিকার পরিষদ ভেঙে ওরা ওখান থেকে সরে যে এনসিপিতে যোগ দিবে। তাহলে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দোকানদারি এটা শেষ হয়ে যাবে। আবার অনেকে গণ অধিকার পরিষদ ভেঙে ওই দুইজন ছাড়া কেউ থাকবে না, নাম্বার ওয়ান। তারপরে বিভিন্ন রাশে তারা চাইবেন যে আমরাই বিএনপিতে যোগ দিই। চান্দাবাজ বলুক মানুষ, বিভিন্ন কোনো লজ্জা আছে? বিএনপির মাইকটির খেয়ে এক পর্যায়ে এসে আবার বিএনপির কোলে উঠেছে। মানে বিভিন্ন কি যেভাবে নাচে গিনিপিগ নাকি, যেভাবে নাচায় সেভাবে নাচানো, যেভাবে নাচাতে চায় সেভাবে নাচানো যায়। বিএনপি থাপ্পড় টাপ্পড় দিয়ে মাইটে দিয়ে আবার সে বিএনপির কোলে। গণ অধিকার পরিষদ থাকবে না, ওরা নিজেরাই দল বিলুপ্ত করে দাঁড়ায় শেষে যোগ দিতে পারে। যে ট্রাক মরাক দিয়ে হবে না, তোমরা যারা আসো বাবারা তোমরা এনসিপিতে যাও আর আমরা ধানের শীষে যোগ দিই। ধানের শীষে যোগ দিলে তখন হয়তো বা জেতার একটা সম্ভাবনা থাকতেও থাকতে পারে, কিন্তু এখন তো ট্রাক নিয়ে তো না। ধানের শীষ নিলে বিএনপির কেউ বাধ্য হবেন ধানের শীষে ভোট দিতে। কর্নেল অলির দলটা প্রায় গেছে, আর কর্নেল অলিও এখন ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে না। কর্নেল অলি যদি জামাতে যোগ দেন, তিনি নিশ্চিত নমিনেশন পাবেন এবং নিশ্চিত এমপি হবেন এবং মন্ত্রী হবেন, এটাও নিশ্চিত। তা আমি কর্নেল অলি স্যারকে আহ্বান জানাই যে আপনি জামাত ইসলামীতে যোগ দেন। এখন মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি জামাত ইসলামী, আর বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী ভারতের দালাল নব্য রাজাকার। এই নব্য রাজাকারদের দলে করে মুক্তিযুদ্ধ যেতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা হেফাজতকারী দল জামাত ইসলামী। এটাই এখন বীর মুক্তিযোদ্ধারা ফিল করছে, যেমন আখতারুজ্জামান রঞ্জন ফিল করে জামাতে যোগ দিয়েছে। 10,000 সক্রিয় মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে সক্রিয় রাজনীতি করে। সক্রিয় মানে শারীরিকভাবে সক্ষম। দর্শক, 2টা আসনের বিনিময়ে গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ। এই গণ অধিকার পরিষদ আর ঘুরে দাঁড়াতে পারবে না। অতএব গণ অধিকার পরিষদের যারা রাজনীতির স্বপ্ন দেখেছিল, এবং এখানে আরেকটা বাটপারি করেছে, এটা একটু বলিনি। তার 300 আসনে মনোনয়ন বিক্রি করেছে যে আমরা 300 আসন নির্বাচন করবো। এখন মনোনয়ন বিক্রি করেছে, তাতে টাকা পেয়েছে না, কোটি কোটি টাকা পেয়েছে। ওই টাকা নিয়ে তারা বিএনপির কাছে নিজেরা বিক্রি হয়ে গেছে। মানে ওই ডেস্টিনির মতো বাটপার। আপনি ডেস্টিনির কাছে, মানে ডেস্টিনির লোকজন গাছ বিক্রি করতো, এই যে চট্টগ্রামে গাছ, তারপরে ওই গাছ বিক্রির টাকা দিয়ে ওরা নিজেরা পালিয়ে যায়, অথচ গাছ টাছ কিছু না। এই নূর রাশিদেরা নমিনেশন বিক্রি করে, ওই বিক্রি করা যে টাকা পেয়েছে ওই টাকা দিয়ে নিজেরা বিক্রি হয়ে গেছে বিএনপির কাছে। তো বিএনপি যে কত বড় ভাইরাস দেখেছেন।